তো এতদিন পর্যন্ত তোমরা যত কোড করে আসছো বা যত কিছু করে আসছো, সেটা সিতে হোক বা জাভাতে হোক, খেয়াল করে দেখবে আমাদের সব কোডের যত এক্সিকিউশন ছিল সবই ছিল সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন। ওকে, মানে আমরা প্রথম যেটা লিখতাম বা প্রথমে যে ফাংশনটা কল দিতাম সেটা এক্সিকিউট হওয়ার পরেই বা সেটা এক্সিকিউট হওয়া শেষ হওয়ার পরেই আমাদের পরের ইনস্ট্রাকশনগুলো বা পরের ফাংশন কলগুলো, মেথড কলগুলো এক্সিকিউট হতো। তো এটাকে বলা হয় সিরিয়াল এক্সিকিউশন। কিন্তু আহ, এটার তাহলে এক্সিকিউশন হওয়ার আর কি একটাই পথ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউশন হবে। ওকে, কিন্তু অনেক সময় এরকম সিনারিও দাঁড়াবে যখন হচ্ছে যে আমাদের প্যারালালি মাল্টিপল ইনস্ট্রাকশন বা মাল্টিপল মেথড এক্সিকিউট করার দরকার হতে পারে। যেমন যদি এক্সাম্পল হিসেবে ধরো, ধরো যে তুমি যেমন তোমার পিসিতেই তুমি ওয়েব ব্রাউজিং করতেছো, এট দ্য সেম টাইম কোনো ধরো একটা মিউজিক বা একটা সং প্লে করতেছো। তো দুইটা যদি ধরো প্যারালালি এক্সিকিউট না হয়, তাহলে তোমার আইদার গান চালানো অবস্থায় তুমি ওয়েব ব্রাউজিং করতে পারবে না, ওয়েব ব্রাউজিং করার সময় তুমি গান চালাতে পারবে না। আবার ধরো গান চালানোর সময় তুমি চিন্তা করতে পারো যে তুমি ধরো ভিএলসি মিডিয়া প্লেয়ার একটা ভিডিও প্লে করতেছো, তুমি চাইলে যে কোনো সময় কিবোর্ড ইনপুট দিয়ে ভলিউম আপ বা ডাউন করতে পারো। Okay? তো সেটা যদি করতে হয় তখন খেয়াল করে দেখো আমাদের দুইটা জিনিস একটা টাইম দরকার আর কি। ভিডিওটা প্লে করা, সেটা তো আমার একটা কোড সেগমেন্ট দিয়ে ভিডিওটা প্লে করবো, রাইট? আবার এট দ্য সেম টাইম আমি হচ্ছে যে ভলিউম যে আপ বা ডাউন করবো কিবোর্ড ইনপুটের রেসপেক্টে, তার মানে আমার ইউজার থেকে এট এ টাইম কিবোর্ড ইনপুটও অ্যাক্টিভলি নেওয়া লাগবে যে সময় মিউজিক প্লে করতেছি সে সময়। তো এরকম আসলে অনেক কিছুই দেখা যায় যে আমাদের আলটিমেটলি প্যারালালিজম বা মাল্টিপল ইনস্ট্রাকশন বা মাল্টিপল মেথড একসাথে এক্সিকিউট করা দরকার পড়ে। তো এই জিনিসটাকে বলা হয় মাল্টিটাস্কিং, যে আমি এট এ টাইম যদি মাল্টিপল জিনিস এক্সিকিউট করতে চাই, মাল্টিপল টাস্ক এক্সিকিউট করতে চাই আমার পিসিতে বা ইসে। তো এই মাল্টিটাস্কিং আসলে দুই রকম হয়। একটা হচ্ছে প্রসেস বেসড, যে মাল্টি প্রসেসিং বলা হয় যেটাকে। যেমন তোমার ক্রোমও চলতেছে, একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার মিউজিকও প্লে করতেছো, এটা হচ্ছে মাল্টি প্রসেসিং, দুটো ডিফারেন্ট প্রসেস চলতেছে। আবার সেম প্রসেসের মধ্যেও তোমার মাল্টিটাস্কিং হতে পারে, যেটাকে বলা হয় মাল্টি থ্রেডিং, যেটা আজকে আমাদের টপিক। যেমন তুমি ভিএলসি মিডিয়া প্লেয়ারে ভিডিও প্লে করতেছো, এট দ্য সেম টাইম এই প্রোগ্রাম দিয়ে তুমি অডিও বা ভলিউমও আপ ডাউন করতে পারতেছো। তো এই দুই টাইপেরই মাল্টিটাস্কিং পসিবল আমাদের সিপিইউর ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রে একটা খেয়াল রাখবা, আমাদের যত টাইপের মাল্টিটাস্কিং বা মাল্টি প্রসেসিং বা মাল্টি থ্রেডিং যাই করো না কেন, এটা পারফেক্ট এক্সিকিউশন বা করতে পারা যাবে কিনা না সবার আগে ডিপেন্ড করবে যে আহ, আমার সিপিইউ বা আমার যে মেশিন সেটা আমাকে এটা সাপোর্ট করে কিনা, এই মাল্টিটাস্কিংটা মাল্টি প্রসেসিংটা সাপোর্ট করে কিনা। মেশিন যদি সাপোর্ট না করে তাহলে মাল্টি প্রসেসিং বা কোনো কিছু করা সম্ভব না। এটা হচ্ছে তোমার কমপ্লিটলি ওএস এবং প্রথমত হার্ডওয়্যার, কারণ হার্ডওয়্যার সাপোর্ট না থাকলে পসিবল না। তারপরে হচ্ছে ওএস। তো দুইটাই যদি তোমার মাল্টিটাস্কিং কম্পাটিবল হয় বা মাল্টিটাস্কিং সাপোর্টিভ হয়, তাহলে তোমার এই ক্ষেত্রে সম্ভব। তো এখন আসি যে আমাদের তাহলে মাল্টিটাস্কিং দুই টাইপের হতে পারে, যে আমরা মাল্টি প্রসেসিং হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস করে মাল্টিটাস্কিং করা, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট একটা প্রসেসের মধ্যে মাল্টিপল থ্রেড খুলে তারপর মাল্টিটাস্কিং করা। তো থ্রেড কি আসলে, ধরে নাও যে তুমি থ্রেডের থ্রু দিয়ে এট এ টাইম মাল্টিপল থ্রেডের মাধ্যমে তুমি এট এ টাইম একটা দুইটা মেথডকে প্যারালাল এক্সিকিউট করতে পারতেছো তোমার কোডে। কি ইন ডিটেল আমরা একটু পরে আসবো, কারণ আমাদের আজকে এই টপিক। তো তার আগে হচ্ছে ধরো আমাদের মাল্টি থ্রেডিং আর মাল্টি প্রসেসিং এই দুইটার একটু স্লাইট ডিফারেন্স বা মানে বেনিফিশিয়ারি দিক দিয়ে কোনটা এজ পাওয়া যাবে সেটার জন্য। তো এটা এখন পর্যন্ত আমরা দেখে আসো না বা এই কোর্সে আসলে দেখবা না, এটা পরে ওএস কোর্সে যেয়ে দেখবা। কোন প্রসেস যখন রান করে ওর জন্য তো আমাদের মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করে রাখা হয়। ওকে, এবং ওই মেমোরিটাকে নিজের মতো করে একটা অ্যারে হিসাবে চিন্তা করে, বিশাল বড় একটা অ্যারে। ধরো তুমি কোনো একটা প্রোগ্রামকে একটা মেমোরিতে জায়গা দিয়েছো 1 জিবি। তো হচ্ছে 0 থেকে 1 জিবি কে ধরো একটা ইন্ডেক্স করে নেবে। 0 হচ্ছে 0 নম্বর বাইটটা, 1 হচ্ছে 1 নম্বর বাইটটা, 1024 হচ্ছে 1 নম্বর মেগাবাইটের বাইটটা, এরকম করে করে ইন্ডেক্স করে নেয়। এখন ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস হলে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি তোমাকে প্রসেসকে দিতে হবে বা ওএস সেই প্রসেসকে দিবে। এবং ইন দ্যাট কেস তোমার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস স্পেস বা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডেক্সিং থাকবে। তো এখন ধরো যে এই সিনারিওটা চিন্তা করো যে আমার সিপিইউ তে হচ্ছে একটা মাত্রই কোর আছে। ওকে, একটা মাত্র কোর থাকার সমস্যা কি, আমি এখানে আসলে ইন প্র্যাকটিস কোনো মাল্টি প্রসেসিং করতে পারবো না। ওকে, মানে ও আসলে এট এ টাইম একটা প্রসেসিভ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে আমার সিপিইউ বা হার্ডওয়্যারটা। তো কিন্তু ধরো আমাদের সিপিইউ যেগুলো হয় সেগুলো তো সাধারণত গিগা হার্জে হয়। গিগা হার্জ মানে হচ্ছে 1 সেকেন্ডে 1 10⁹ মানে 1 বিলিয়ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। ওকে, তো আমরা আসলে 1 সেকেন্ডের ভিতর বা 1/10 সেকেন্ডের ভিতর কোনো চেঞ্জ হলে সেটা আসলে সাধারণত টের পাই না। তো আমাদের জন্য এটা অনেক, কারণ 1/10⁹ সেকেন্ডের মধ্যে চেঞ্জ হচ্ছে জিনিসগুলো। ওকে, তো এই ক্ষেত্রে আসলে
সিপিইউ যে কাজটা করে, ধরো তোমার 3টা প্রোগ্রাম বা 3টা প্রসেস একসাথে চলতেছে। ওকে, গুগল ক্রোম একটা, ভিএলসি মিডিয়া প্লেয়ার, আর ধরো তুমি এই যে ইন্টেলিজ আইডিয়া বা কিছু একটা রান করতেছো তোমার পিসিতে। ওকে, এখন তোমার সিপিইউ হচ্ছে এট দ্য সেম টাইম 3টাকে রান করতে পারবে না। মানে 3টা তো আসলে রান করা মানে 3টা ইনস্ট্রাকশন সেট একটা পর একটা এক্সিকিউট হচ্ছে, 3টা প্রোগ্রামিং। ওকে, তো তোমার সিপিইউ তো আসলে 3টা ইনস্ট্রাকশন সেট একসাথে এক্সিকিউট করতে পারবে না। তো এই কেসে সিপিইউ যেটা করে, ধরো ও হচ্ছে এসকিজিউলিং টার্মটা ইউজ করা হয়, ও হচ্ছে এসকিজিউলিং করে, এবং এসকিজিউলিং এর জন্য কনটেক্সট সুইচিং করতে হয়। বা এসকিজিউলিং কি জিনিসটা আগে বলে নিই। ধরো ও আসলে এইভাবে কাজ করে যে প্রথম সেকেন্ডে গুগল ক্রোমের একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করলো, সেকেন্ড সেকেন্ডে ইন্টেলিজের একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করলো, থার্ড সেকেন্ডে ভিসি মিডিয়া প্লেয়ারের, তারপরে ফোর্থ সেকেন্ডে যে আবার ধরো ইন্টেলিজের, ফিফথ সেকেন্ডে গিয়ে আবার গুগল ক্রোমের, তারপরে 6 সেকেন্ডে গিয়ে আবার ধরো ভিসি মিডিয়া প্লেয়ার ইনস্ট্রাকশন এক্সিকিউট করলো। তো এরকম ও আসলে একটা টাইম স্লটে, একটা টাইম স্লট বলছে একটা ক্লকে তোমার 1 সেকেন্ডে 10⁹ ক্লক হয়, এবং প্রত্যেকটা ক্লকে একবার করে ও এক একটা প্রসেসের এক্সটেনশন এক্সিকিউট করে, প্রসেস একটা করে আগায়। তো ধরো তোমার সিপিইউ যদি সেকেন্ডে 10টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, তো তুমি যদি 10 সেকেন্ড বা 1 সেকেন্ড পরে এসে দেখো যে তোমার 3টা প্রসেসেরই 3টা করে ইনস্ট্রাকশন আগায়, 3টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়েছে, তো তোমার দেখে মনে হবে যে 3টা প্রসেসই প্যারালালি চলতেছে। ওকে, মানে এই ইনটুইশনটা তোমার মধ্যে ক্রিয়েট হবে, যদিও তারা ইন প্র্যাকটিস কিন্তু অ্যাকচুয়ালি তারা প্যারালালি চলে নাই। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। একটু hold করো। আচ্ছা, তো এই হচ্ছে যখন আমার হার্ডওয়্যারে ধরো আসলে মাল্টি প্রসেসিং বা মাল্টি প্যারালিজমের সাপোর্ট থাকে না, তখন আসলে আমার এইরকমভাবে স্কেজুলিং করে সবগুলো প্রসেসই আগায়, এবং আমার যদি দিন শেষে 1 সেকেন্ড পরে দেখো মনে হবে সবই আগাচ্ছে, যদি কিন্তু ইন প্র্যাকটিস একটাও প্যারালি আগায় নাই। ওকে, জাস্ট স্কেজুলিং কারণে আমার একটা ভাইব তৈরি হচ্ছে যে হ্যাঁ সবই প্যারালি আগাচ্ছে। তো এইখান থেকে 2টা টার্ম আসলে একটু পরিচিত হয় না, একটাকে বলা হয় কনকারেন্সি আর একটা হচ্ছে প্যারালালিজম। ওকে, 2টা টার্ম একটু ডিফারেন্ট। কনকারেন্সি হচ্ছে আমরা যেটা বললাম, এটা কি কনকারেন্সি বলে সবগুলোই কনকারেন্টলি আঁকাচ্ছি, কিন্তু প্যারালালিজম হচ্ছে ট্রু প্যারালালিজম, যেটা হচ্ছে সবগুলাই অ্যাকচুয়ালি তোমার প্যারালালি যদি আঁকায়, তোমার যদি মাল্টিপল কোড থাকে, ইন দ্যাট কেস একমাত্র তোমার ট্রু প্যারালালিজম পাওয়া পসিবল, এছাড়া কখনোই এছাড়া অলওয়েজ কনকারেন্সি হবে, কখনো প্যারালালিজম পাওয়া না। ওকে, তো এই টার্মগুলো তোমরা ওএস কোর্সে যে আরো ভালোভাবে দেখবা বা তখন আরো এগুলোর সাথে ইন্ট্রোডাকশন হবা। তো আমাদের জন্য এই যে যেটা বললাম যে আমাদের জন্য, তার মানে দেখো প্রথম সেকেন্ডে গুগল ক্রোম, সেকেন্ড সেকেন্ডে ভিএলসি মিডিয়া প্লেয়ার যাইতে হইতেছে। তো একটু আগে যে বলে আসছি, গুগল ক্রোমের জন্য আমার একরকম মেমোরিতে জায়গা অ্যালোকেট করা, ভিএলসি মিডিয়ার জন্য আবার ডিফারেন্ট রকম মেমোরিতে জায়গা অ্যালোকেট করা, এবং প্রত্যেকের ইন্ডেক্সিং গুলো আলাদা। তো এই ইন্ডেক্সিং গুলা বা কোন অর্ডারে ইন্ডেক্স করা আছে আমার মেমোরিতে, এগুলা বারবার সিপিইউ কে, এটা যখনই প্রসেস একটা সুইচ করবে, এই জিনিসটাকে বলা হয় কনটেক্সট সুইচিং, মানে আমাদের দেশের ভাষায় প্রসেস সুইচ করা বা কে বলা হয় কনটেক্সট সুইচিং। তখন আসলে আমার ইন্ডেক্স গুলো আবার করে নতুন করে করে লোড করা লাগে বারবার সিপিইউতে। ওকে, তো এই জিনিসটা একটু খুবই কস্টলি। ওকে, মানে এই জন্য প্রসেস সুইচিংটা একটু কস্টলি হয়। ওকে, কিন্তু যখন থ্রেডের ব্যাপার আসবে, খেয়াল করে দেখো, থ্রেড হচ্ছে প্রসেসের আন্ডারে থাকে, এবং তুমি একটা প্রসেস যত থ্রেডই নাও না কেন, সবাই হচ্ছে সেম মেমোরি অ্যাড্রেস স্পেস শেয়ার করে, মানে হচ্ছে ওদের জন্য ইন্ডেক্সিং সেম। তো একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডে যখন কন্টেক্সট সুইচ আমি করবো, তো ইন দ্যাট কেস আমার এরকম নতুন করে কোনো মেমোরির ইন্ডেক্সিং গুলো আবার লোড করা লাগতেছে না। ওকে, তো এই জন্য এটা খুবই ইনএক্সপেন্সিভ একটা অপারেশন। ওকে, সিপিইউর ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে আমার মাল্টি থ্রেডিংটা মাল্টি প্রসেসিং থেকে বেটার। ওকে, এবং যেহেতু সেম অ্যাড্রেস স্পেসই তারা শেয়ার করতেছে, বিভিন্ন থ্রেডের মধ্যে কমিউনিকেশনে খুবই ইজিয়ার। ওকে, মানে তাদের মধ্যে ডাটা শেয়ারিং বা মেমোরি শেয়ারিং খুব ইজি, কারণ ডিরেক্ট ভেরিয়েবলই শেয়ার করতে পারে। কিন্তু মাল্টি প্রসেসিং ক্ষেত্রে এটা সম্ভব না, আর্টিফিশিয়ালি ভার্চুয়াল মেমোরির থ্রুতে বা শেয়ার মেমোরির থ্রুতে আমার এটা করতে হয়, এটা কমপ্লিকেটেড। ওকে, তো এখন কোশ্চেন করতে পারো আমি কি সবসময় তাহলে মাল্টি থ্রেডিং ইউজ করবো কিনা? ওকে, অ্যান্সার হচ্ছে না। তোমার ধরো আসলে মাল্টি প্রসেস আমরা কখন করি, ধরো তোমার এই ক্রোম আর ভিএলসি মিডিয়া প্লেয়ার, এদের মেমোরি অ্যাড্রেস স্পেস পুরোই আলাদা। ওকে, এটা আসলে শেয়ারিং হওয়ার চান্স খুবই রেয়ার, এবং এদের শেয়ারিং করলে আসলে সব এক জায়গায় চলে আসবে। তো এইসব কেসে, যেসব ক্ষেত্রে কমপ্লিটলি ধরো কাজই আলাদা আমার কোড বেসের, সেসব ক্ষেত্রে আমি সাধারণত মাল্টি প্রসেসিং করি। আর যদি ধরো খুবই হাইলি শেয়ারিং এর এরকম ফ্যাক্টর চলে আসে, তখন আমি সাধারণত মাল্টি থ্রেডিং করি।
তবে আবার বলতেছি যে মাল্টি থ্রেডিং বা মাল্টি প্রসেসিং সব হচ্ছে তোমার কম্পিউটার হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। তোমার হার্ডওয়্যার যদি সাপোর্ট না করে মাল্টি থ্রেডিং, ইন দ্যাট কেসও তোমার আলটিমেটলি কন্টেক্সট সুইচ করে করে এক্সিকিউট হবে, ইন প্র্যাকটিস কোনো প্যারালালি থ্রেড এক্সিকিউট করবে না। বাট যদি হার্ডওয়্যার সাপোর্ট থাকে তখন অবশ্যই করবে। এই হচ্ছে মাল্টি থ্রেডিং আর মাল্টি প্রসেসিং, এবং মাল্টি থ্রেডিং এর সুবিধা ওভার মাল্টি প্রসেসিং। তো এবার আসি যে এতদিন পর্যন্ত যদি সবাই যত কোড লিখে আসছে, খেয়াল করে দেখো আমাদের একটা এক্সিকিউশন পথ থাকতো। সেটা কি, আমরা শুরু থেকে মেইন ফাংশন থেকে শুরু হতো এবং তার শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট হতো। তো এইটা খেয়াল রাখবা, যে কোনো প্রোগ্রাম যখন এক্সিকিউট হচ্ছে বাই ডিফল্ট ওর একটা থ্রেড থাকে, এটাকে বলা হয় মেইন থ্রেড। এটা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত একটা এক্সিকিউশনের পর জাস্ট এক্সিট করে যায়। তো আমরা তো দিন পর্যন্ত সি প্রোগ্রাম লেখো বা জাভা প্রোগ্রাম যাই লিখে থাকো না কেন, সবই আসলে আমরা মেইন থ্রেডের আন্ডারে করছি। থ্রেডিং জাভার কনসেপ্ট না, মানে থ্রেডিং হচ্ছে ওএস এর কনসেপ্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে। তুমি সিতেও যখন করছো, সিতেও থ্রেডিং ছিল, বাট আমরা ওখানে ইউজ করিনি। তো সিডিও যখন আমরা কোড করে আসছি, মেইন থেকে ফাংশন থেকে কল হওয়া শুরু হতো এবং শেষ পর্যন্ত যাইতো। এটা আলটিমেটলি একটা থ্রেড এটাকে এক্সিকিউট করতো, যেটাকে আমরা বলতাম মেইন থ্রেড। আমাদের জাস্ট একটা থ্রেডই ছিল যেটা এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতো। তো এবার আসি যে আমাদের এই মেইন থ্রেডটা আমরা জাভার থ্রুতে কিভাবে ফেস করি, তার ইনফরমেশন গুলো কিছু দেখি যে আমরা কিভাবে এগুলো নিয়ে করতে পারি। এবার এই স্ক্রিনটা সবাই একটু খেয়াল করো যে আমাদের জাস্ট একটা মেইন ক্লাস লিখছি আর কিছু না, তার মধ্যে একটাই মেথড, মেইন মেথড, যে ভয়েস রেক মেইন। এখন ওর মধ্যে তোমার জাভাতে যদি তোমার কোনো থ্রেড রিলেটেড কোনো কাজ করতে হয়, তার জন্য একটা ক্লাসে ডেডিকেটেড, সেটা হচ্ছে জাভার এই থ্রেড ক্লাস। তো ওই থ্রেড ক্লাসের একটা স্ট্যাটিক মেথড আছে যেটাকে বলা হয় কারেন্ট থ্রেড না, মেথডের নামটা। সেটা কল করে আমি হচ্ছে আমার এই কারেন্ট কোন থ্রেডটা এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছে সেটাকে ফেস করতে পারি। ওকে, তো আমি থ্রেড ডট কারেন্ট থ্রেড দিয়ে আমি কারেন্ট যে থ্রেডটা এই কোডটাকে এক্সিকিউট করতেছে সেটাকে নিয়ে নিলাম, তার একটা রেফারেন্স নিয়ে নিলাম, রেফারেন্স নিয়ে আমি সেটাকে প্রিন্ট করলাম। ওকে, প্রিন্ট করে দেখি এখন কি প্রিন্ট হয়। ওকে, দেখো আমার একটা থ্রেড দিছে, তার হচ্ছে এই প্রথমটা হচ্ছে থ্রেডের নেম, তারপর হচ্ছে কত নাম্বার লাইন থেকে এক্সিকিউশনটা শুরু হয়েছে থ্রেডের ইনিশিয়েশনটা, আর তারপরেরটা তোমাদের আর লাগে, এটা হচ্ছে থ্রেড গ্রুপ, এটা আপাতত তোমাদের দরকার নেই। তোমরা প্রথম দুইটা নেই কথা থাকো, প্রথম হচ্ছে থ্রেডের নেই, তারপর হচ্ছে কত নাম্বার লাইন থেকে আমার এই থ্রেডটা এক্সিকিউট হয়েছে, কোন নাম্বার থেকে মানে শুরু হবে। এটা মেইন ফাংশন থেকে শুরু হয়েছে যেহেতু, এই জন্য লাইন নাম্বার 5। তো এবার ধরো আমি চাইলে থ্রেডের নামটা চেঞ্জ করতে পারি, মাই থ্রেড বানাই দিলাম, দেখলাম নামটা চেঞ্জ হবে। আমার নামটা মাই থ্রেড করতে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা কি একটা লিস্ট, মানে থ্রেড থ্রেড যেটা আছে এই টিটা কি একটা লিস্ট? টিটা লিস্ট না, টিটা জাস্ট কারেন্ট থ্রেডটা, কারেন্ট থ্রেডের রেফারেন্স, লিস্ট না actually। Okay, মানে আচ্ছা প্রিন্টিং তাহলে স্যার, ফরম্যাট দেখে লিস্ট মনে হচ্ছে, হ্যাঁ না হ্যাঁ এটা হ্যাঁ না। জি স্যার। এটা জাস্ট প্রিন্ট ফরম্যাট কিছু না। প্রথমটা হচ্ছে তোমার থ্রেডের নাম, পরেরটা হচ্ছে থ্রেডের কত নাম্বার লাইনে থ্রেডটা ইনিশিয়েট হয়েছে সেটা, যেমন আমাদের মেইন ফাংশন থেকে শুরু হয়েছে জন্য 5। পরেরটা হচ্ছে থ্রেড গ্রুপের নেম, এটা তোমাদের দরকার নেই, থ্রেড গ্রুপ কি জিনিস লাগবে না, যার প্রথম দুইটা নিয়ে কি থাকবে। ওকে, জাস্ট এটা প্রিন্ট ফরম্যাটিং, এটা আর কিছু না। তো এটা প্রিন্ট ফরম্যাটিং কেন, এটা তুমি থ্রেড ক্লাসের ভিতরে গেলে কারেন্ট এটা থ্রেডটা বলতে কি বোঝাচ্ছে এখানে? ধরো যে থ্রেডটা তোমার এই লাইনটা এক্সিকিউট করতেছে। ওকে, বাই আচ্ছা মানে ডিফল্ট এখানে তোমার প্রোগ্রামে টি একটা হলো থ্রেড থাকে। আমার কারেন্ট থ্রেড। হ্যাঁ, মানে কারেন্ট থ্রেড একটা রেফারেন্স নিয়ে নিচ্ছি, মানে যে থ্রেডটা আমার এই কোডটা এক্সিকিউট করতেছে তার একটা রেফারেন্স নিয়ে নিচ্ছি, আর কিছু না। ওকে স্যার। তো বাই ডিফল্ট আমাদের একটা থ্রেড থাকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেইন থ্রেড, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ওটা রেফারেন্সে তার 19 চেঞ্জ করতে পারি। ওকে, বাট এটা বাই ডিফল্ট এক্সপ্লোরেশন শুরু হবে একটা থ্রেড তোমার থাকতেই হবে। এবার আসি যে ধরো আগে এতদিন পর্যন্ত দেখেছি না, আমরা এখন একটা করবো যে আমি যে কোনো থ্রেডকে চাইলে কিছুক্ষণ ধরো কিছুক্ষণ জন্য থামায় রাখতে পারি। ধরো আমি চাই যে আমার প্রোগ্রামটা প্রতি 2 সেকেন্ড পর পর একটা করে ইন্টিজার প্রিন্ট করুক। ওকে, এখন আমরা ধরো একটা ফর লুপ লিখি, আই প্রিন্ট করবো। আমি যদি রান দিই ডিরেক্ট 0 থেকে 5 প্রিন্ট হয়ে যাবে।
সো এটা একটু জেনে রাখো, আর না বুঝলেও হবে। জাস্ট এই যে 0 থেকে 5 যে তোমার টানা প্রিন্ট হয়, এর মানে এই না যে 0 থেকে 5 এর ইনস্ট্রাকশন সেটগুলো টানা চলছে, মাঝখানে কনটেক্সট সুইচিং হয়, অন্য কোনো প্রোগ্রাম বা অন্য কোনো প্রসেস এক্সিকিউট হয়েছে। কিন্তু জিনিসটা এত দ্রুত হয় যে আমাদের আসলে আমাদের আউটপুট দেখে মনে হবে যেগুলো একসাথেই চলছে। তো এখন আমি কখনো চাইতে পারি যে আমার এই জিনিসটা পরপর না প্রিন্ট করে মিনিমাম 2 সেকেন্ড ওয়েট করে তারপর প্রিন্ট করুক, বা 2 সেকেন্ড পর প্রিন্ট করুক। ওকে, তো এই জন্য সিতে মনে করে আসুন তোমরা, আমি যেটা করতে পারি যে আমার এই প্রোগ্রামটাকে স্লিপে পাঠাতে পারি 2 সেকেন্ডের জন্য, যে তুমি হ্যাঁ একটা ইন্টিজার প্রিন্ট করো, তারপর 2 সেকেন্ড স্লিপে যাও। স্লিপে মানে স্লিপে পাঠানো মানে হচ্ছে সে আর কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না, ওখানে বসে থাকবে, তারপরে আবার 2 সেকেন্ড পরে এসে আবার অ্যাক্টিভ হয়ে তারপরে আবার কাজ করা শুরু করবে। তো এই স্লিপে পাঠানোর জন্য একটা মেথড হচ্ছে আমার থ্রেড ডট, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড থ্রেড ডট স্লিপ। এটা হচ্ছে তোমার মিলি সেকেন্ডে ইনপুট নেয়, মানে কত মিলি সেকেন্ড পর্যন্ত তুমি স্লিপ পাঠাতে চাচ্ছ। ধরো আমি 1000 মিলি সেকেন্ড নিতে চাই, 1 মিলি সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য ধরো পাঠাই। 2 সেকেন্ড পর পর আমার এটা এক্সিকিউট হওয়া উচিত। এই লাইনে আসার পর ও 2 সেকেন্ড বসে থাকবে, তারপরে আবার জেগে তারপরে এই প্রিন্ট করে আবার কাজ শুরু করবে। তো এটা জন্য একটা এক্সেপশন শো করে, এই জন্য আমরা একটা ট্রাই কেস মারা লাগবে। জানতাম দেখবো যে 2 সেকেন্ড পর পর জিনিস প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমি আর কি মানে আমার কারেন্ট এক্সিকিউশন কিছুক্ষণ চাইলে হল করা রাখতে পারি কিছুক্ষণের জন্য। তো এই ছিল আমার ডিফল্ট থ্রেডটা, সেটা দিয়ে আমি কি করতে পারতাম সেগুলা। এখন আসি যে আমরা আজকে দেখবো আসলে মাল্টি থ্রেডিং নিয়ে। তো মাল্টি থ্রেডিং যদি হয়, আমার তো মেইন থ্রেড দিয়ে হবে না, আমাদের নিজেদেরও মাল্টি ডিফারেন্ট ডিফারেন্ট থ্রেড বানাইতে হবে। তো এবার আসি যে আমরা জাভাতে কাস্টম থ্রেড আসলে কিভাবে যেটা লিখতে পারি। তো জাভাতে এই কাস্টম থ্রেড লেখার দুইটা ওয়ে আছে। ওকে, নিজের মতো করে একটা কাস্টম থ্রেড লেখা। একটা হচ্ছে তোমার এই থ্রেড ক্লাসটাকে এক্সটেন্ড করে বা ইনহেরিট করে একটা ক্লাস লেখা, অথবা রানেবল নামে একটা ইন্টারফেস আছে জাভাতে, সেটাকে ইমপ্লিমেন্ট করা। তো সবার ফার্স্টে আমরা এই থ্রেড ক্লাসটাকে এক্সটেন্ড করে একটা কাস্টম থ্রেড বানাবো। যদি তোমার কোনো থ্রেড লিখতে হয় তাহলে তোমাকে একটা ধরো নাম দিলাম, আম, অবশ্যই এই যে থ্রেড ক্লাসটা আছে সেটাকে এক্সটেন্ড করা লাগবে। এখন এটাকে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন যদি কোনো থ্রেডকে এক্সিকিউট করতে হয় সেটা হচ্ছে কোনো থ্রেড বা এই থ্রেড ক্লাসের একটা মেথড আছে যেটা হচ্ছে রান মেথড। আমার যদি এটাকে আমার কাস্টম থ্রেড লিখতে হয়, আমার প্রথম কাজ হচ্ছে এই রান মেথড থ্রেডকে ক্লাসটাকে এক্সটেন্ড করলাম, দেন হচ্ছে এই রান মেথডটাকে ওভাররাইড করা। আমি এখন এই রান মেথডটাকে ওভাররাইড করার কাজটা করব। এখন এই রান মেথডের মধ্যে আমি যাই লিখবো, আমার থ্রেড আসলে সেটি সেই কোড ব্লকটা এক্সিকিউট করবে। এটা একটু খেয়াল রাখো, আমার থ্রেড আসলে কতটুকু কোড এক্সিকিউট করবে সেটা হচ্ছে আমি রান মেথডের মধ্যে যতটুকু লিখবো ততটুকু কোড সে এক্সিকিউট করবে। মানে ও রান মেথড থেকে শুরু হবে, আর রান মেথড শেষ হওয়ার পর ওর এক্সিকিউশন শেষ হয়ে যাবে। আমি ধরো যাচ্ছি একটা প্রিন্ট করলাম ফর লুপ দিয়ে 15 পর্যন্ত, 5 পর্যন্ত প্রিন্ট। এই মেইন থেকে কোডটাকে নিয়ে আসি। তো আমার যে কাস্টম থ্রেড ও আসলে এক্সিকিউট করতে জাস্ট এই রানের ভিতরে যতটুকু পার্ট আছে ততটুকুই, ওর সাথে এই মেইনের কোনো রিলেশন নেই। Okay? এখন আসি আমি থ্রেড ক্লাস একটা লিখতে পারছি, এই থ্রেডটাকে আবার এক্সিকিউট করানো ট্রাই করি। কিভাবে আমি সেটাকে এক্সিকিউট করতে পারি। তো প্রথমত আমার যে থ্রেড ক্লাসটা লিখছি তার একটা অবজেক্ট নিব, নাম। তো এই হচ্ছে আমি থ্রেড ক্লাসের জাস্ট একটা অবজেক্ট নিয়েছি। ওকে, এর পর্যন্ত কিছু কোনো থ্রেডই আসলে শুরু হয় না। কোনো থ্রেডকে যদি চালু করতে হয়, ওকে,
আমার অবশ্যই সেই থ্রেড ক্লাসের একটা মেথড আছে, এটা হচ্ছে স্টার্ট মেথড, সেটাকে কল দিতে হবে। কোনো থ্রেডকে যদি এক্সিকিউট করতে হয় বা চালু করতে হয়, আমার সেই থ্রেড ক্লাসের অবশ্যই সেই স্টার্ট মেথডটা কল দিতে হবে। Okay? এই স্টার্ট মেথডটা কল দেওয়ার পর তোমার প্রোগ্রামে এই লাইন পর্যন্ত একটা থ্রেড যেই ছিল, তোমার মেইন থ্রেডটাই এই নতুন থ্রেডের অবজেক্টটা বানাইছে, বানায় এই স্টার্ট মেথডটাকে কল দিছে। যে মুহূর্তে স্টার্ট মেথডটা কল দিছে, আমার সিস্টেমে এখন আর, আমার কোডে আমার এখন থ্রেড একটা না, থ্রেড হচ্ছে দুইটা। এই লাইনের পর থেকে তোমার আসলে থ্রেড দুইটা দ্বারা গেছে, একটা হচ্ছে মেইন থ্রেড আর একটা হচ্ছে এই মাই থ্রেড। ওকে, মাই থ্রেড হচ্ছে তার এই রানের ফাংশনটুকু এক্সিকিউট করবে, রানে যতটুকু আছে ততটুকু। আর মেইন থ্রেড হচ্ছে এটা এক্সিকিউট করার পর তার সিরিয়ালি তার পরপর যে যা যা বাকি আছে সেগুলো এক্সিকিউট করে যাবে। কথাটা বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। তো এবার আমি একটু রান দিই, দেখি যে তার আগে ধরো এখানে আমি হ্যাঁ, থ্রেডের নামটা সহ দেন, তাহলে আই গেস মোর আচ্ছা, নাম ধরো আন্ডারস্ট্যান্ডেবল বাই হবে। ডিফল্ট কি নাম দেয় ওটাই আমরা বুঝে যাবো। ওকে, ধরো আমরা এখানে প্রিন্ট করে আসি। Okay? স্যার এখানে স্টার্ট মেথড কল করার আগে আমার অলরেডি একটা থ্রেড চলতেছিল। যখন আমি স্টার্ট মেথড করলাম তখন আমি যে থ্রেড বানাইছি স্যার ওইটা স্টার্ট হয়েছে স্যার। এটাই হ্যাঁ, কি ওইটা এখানে এটা? স্টার্ট হয়েছে, প্লাস কিন্তু তোমার নিজেরটাও কিন্তু আছে, ওটা কিন্তু শেষ হয়ে যায়নি। যে মেইন থ্রেডটা কিন্তু এখনো স্টিচ করে, মেইন থ্রেডের সাথে আর একটা থ্রেড চালু হওয়া শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এবার ধরো আমরা রান দিই। ঠিক আছে, তুমি যে কাস্টম থ্রেডটা বানাইছো সেটা ওটা বাই ডিফল্ট নাম দিয়ে দিয়েছে থ্রেড জিরো। আর ও তো আমার 100 প্রিন্ট করছে, ওর মধ্যে যেন 100 থেকে 104 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমার যে মেইনটা সেটা 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করছে। তো এইটা দেখে মনে হইতে পারে যে আমার প্রথমে আমার কাস্টমটা এক্সিকিউট হইলো, তারপরে এইটা, ব্যাপারটা সেরকম না। মানে দুইটাই আসলে প্যারাল এক্সিকিউট হইতেছে। তো কনটেক্সট সুইচ কখন হবে এটা তুমি বলতে পারো না। এই জন্য হচ্ছে কনটেক্সট সুইচ হওয়ার আগেই ওর লুপের কাজটা শেষ হয়ে গেছে। আমি ধরো যদি বুঝতে চাই যে আমার আসলে কখন এটা হবে, আমি যেটা করতে পারি যে দুই জায়গায় একটা করে 1 সেকেন্ড করে সুইচ দিয়ে দিই। আমি দেখবো যে দুইটাই কনটেক্সটটা সুইচ হচ্ছে। ফির আমরা যে দেখবেন 1 সেকেন্ড পর পর একটা প্রিন্ট হচ্ছে। এই যে একবার মেইন প্রিন্ট করতেছে, একবার সেট জিরো প্রিন্ট করতেছে। আলটিমেটলি দুইটাই আমার সিস্টেমে প্যারালাল চলতেছে। বুঝতে পেরেছো? জি স্যার। আর স্টার্ট করার পর আমার যে নতুন কাস্টম থ্রেডটা সেটা শুধুমাত্র এই রান মেথডটাকে এক্সিকিউট করবে, এর বাইরে কোনো কিছু এক্সিকিউট করবে না। তাহলে এখন তোমাকে একটা কোশ্চেন করি, যদি একটু চিন্তা করে অ্যান্সার দাও। আমি তাহলেই ডট স্টার্ট না দিয়ে যদি এইটা কল দিই তাহলে কি হবে? আমার তো আলটিমেটলি রান মেথডটা এক্সিকিউট হবে, রাইট? আমার থ্রেডটাতে রান মেথডটাকে এক্সিকিউট করবে। আমি সরাসরি রান মেথডটা কেন কল দিতেছি না? স্যার স্যার দুইটা সেম না? স্টার্ট তো হচ্ছে রানকে কল করে। স্যার দুইটা কি আসলে সেম হবে? একটু চিন্তা না করে স্যার। বলো। হ্যাঁ, বলো। স্যার যদি রান দিই তখন হচ্ছে হলো মেন থ্রেডের ভিতরেই হচ্ছে রানের ভিতরে যে এই স্টেটমেন্ট গুলো আছে ওইগুলো আর কি রান করা শুরু করবে। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। যে আমি যদি ডিরেক্ট রান মেথড কল দেই তাহলে কোনো নতুন থ্রেড আমার সিস্টেমে ক্রিয়েট হবে না। যে মেইন থ্রেডটা ছিল বা যে কলার থ্রেডটা সেই রানকে এক্সিকিউট করে তারপরের দিকে পরেরগুলো এক্সিকিউট করবে। এটা তুমি রান দিলেই বুঝতে পারবা যে দেখবে এখন অবশ্যই তোমার এই আগে এই রানের ভিতর যাতে লিখছি তা এক্সিকিউট হয়ে তারপরে এই পরের লাইনগুলো এক্সিকিউট হচ্ছে। এখন দেখো মেইনই কিন্তু তোমার এই 100 এগুলো প্রিন্ট করতেছে, কোনো নতুন থ্রেড আসে নাই, তারপরে এই 0 এদিকে আসছে। সো এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার যে যদি তুমি ডিরেক্টলি রান কল দাও কোনো সিস্টেমে কোনো নতুন থ্রেড জেনারেট হবে না। তোমার যে যে কলার থ্রেডটা ছিল যে এইটা এক্সিকিউট করছে সেই রানকে এক্সিকিউট করে তারপরে সামনে আগাবে। কিন্তু যখন তুমি স্টার্ট কল দাও, স্টার্ট আসলে দুইটা কাজ করে। হচ্ছে ও, আচ্ছা একটু হোল্ড করো।
হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তো যেখানে ছিলাম যে যদি আমি ডিরেক্ট রান কল দিই তাহলে হচ্ছে যে আমার এক্সিকিউটিং কলার থ্রেডটাই আসলে ওই রানটা এক্সিকিউট হচ্ছে, নতুন করে থ্রেড ক্রিয়েটার হবে না। আর যদি স্টার্ট মেথড কল দাও তখন যেটা আসলে হয় ও দুইটা কাজ করে। প্রথমে হচ্ছে ও নতুন একটা থ্রেড বানায়, তারপর ওই থ্রেডের কাছে এই রান মেথডটা দিয়ে দেয় যে তুমি এই রান মেথডটা এক্সিকিউট করো। ওকে, তো তার মানে স্যার আমরা যদি থ্রেড বানাই, ওখানে যদি আমি রান মেথড কল দেই, তার মানে সেটা আমারও স্পেসিফিক থ্রেডটাই কল হবে, আমার যে আরেকটা থ্রেড ছিল ওটা কল হবে না? দাঁড়া, তোমার কথাটা বুঝি নাই। মানে তুমি একটা ধরো থ্রেড বানাইলা নতুন, হ্যাঁ। বা তোমার হাতে থ্রেড বানানোর অপশন অ্যাকচুয়ালি নাই। মানে থ্রেড বানানোর একটাই অপশন খোলা রাখে একটু চেষ্টা মেথডের থ্রুতে, মানে এছাড়া জাভাতে আর কি তুমি নিজে থেকে কোনো থ্রেড বানাতে পারবে না। স্যার এখানে স্যার দুইটা থ্রেড আছে না, যেমন একটা টি হ্যাঁ। আর একটা মাই থ্রেড। তো হ্যাঁ। আমি যখন মাই থ্রেড দিয়ে রান কল করতেছি এখানে, তার মানে আমার শুধু মাই থ্রেডটাই রান হবে, টিটা রান হবে না? না, টি তো না, মানে টি হচ্ছে মেইন থ্রেড, এটা তো রান হচ্ছেই। আচ্ছা খেয়াল রাখবা, এই লাইনে যখন মেইন আসছে, মেইন যেটা করে মাই থ্রেডের একটা অবজেক্ট বানায়। এই লাইনের পর কিন্তু কোনো থ্রেড ক্রিয়েট হয় না এখন পর্যন্ত, জাস্ট একটা মাই থ্রেডের একটা রেফারেন্স অবজেক্ট জেনারেট হয়েছে। আচ্ছা স্যার। ওকে, এরপরে ওই রেফারেন্সে যখন ডট স্টার্ট মেথডটা কল দিবা, ডট স্টার্ট মেথড যেটা করে নতুন একটা থ্রেড, অ্যাকচুয়ালি ওএস এর হেল্পে আর কি, মানে যাওয়া না, ওএস এর হেল্পে নতুন একটা থ্রেড বানায় এই অবজেক্টের যে রান মেথডটা আছে সেইটাকে এক্সিকিউট করে ওই নতুন থ্রেডটা দিয়ে। ওকে, মেইনের সাথে আর ওর কোনো রিলেশন নেই, বুঝতে মেইন পারছি। থেকে ডিটেলস হয়ে যায়। আচ্ছা তো এই জিনিসটা জাভাতে মানে তোমার নিজের করা লাগে না, এই যে নতুন থ্রেড বানানো প্লাস রান করা, এটা জাভাই করে নিতেছে। যদি সি প্রোগ্রামিং এখন না, মানে ওএস কোর্সে যখন করবা, যেটা বলে পি থ্রেড, তখন দেখবা তোমার ম্যানুয়ালি এই কাজটা নিজের করতে হইতেছে। তোমার নিজের একটা থ্রেড বানাইতে হইতেছে। আফটার দ্যাট ওই থ্রেডের কাছে তোমার একটা ফাংশনের অ্যাড্রেস দেওয়া লাগে, ওই থ্রেডটা দেন সেই ফাংশনটাকে এক্সিকিউট করে। তো জাভাতে আমাদের একটু সুবিধা দেওয়ার জন্য আমাদের আর ওই ফাংশনের অ্যাড্রেস পাসের ব্যাপারটা রাখে না। ও হচ্ছে নতুন থ্রেড বানায়, যে ক্লাসের হয়ে এই স্টার্ট মেথডটা কল দিছো তারই রান মেথডটা এক্সিকিউট করে ফেলে সরাসরি। Okay. এই হচ্ছে আমার থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে আমার এই নতুন একটা কাস্টম থ্রেড বানানো। তো সিমিলার আর একটা ওয়ে হচ্ছে আমার রানেবল ইন্টারফেসের থ্রুতে, এখন আমরা ওইটা দেখব। আচ্ছা স্যার, রানেবলে কি রান দিয়ে রান করা যায়? রানেবলেও রান দিয়ে রান করা যায়, বাট রানেবল যেহেতু কোনো থ্রেড ক্লাস না, আস্তে আস্তে একটু পরে আসে, একবার দেখে বলে। এখানে ধরো আমার একটা ক্লাস নেই, তার নাম দিই ইন্টারফেস। রানেবল যেহেতু ইন্টারফেস, একটা মেথড ওভাররাইড করা লাগবে অবশ্যই। আমরা একই কাজে এখানে নিয়ে আসলাম, মানে মধ্যে যা করছিলাম। নিয়ে আসি। কারেন্ট থ্রেড তো আছে, সমস্যা নেই। আচ্ছা, রানেবল ইন্টারফেস বানাইছি। এখন খেয়াল রাখবা, থ্রেড যদি স্টার্ট করতে হয় আমার একটা মাত্রই ওয়ে, সেটা হচ্ছে নতুন একটা থ্রেড, মানে নতুন না, মানে থ্রেড ক্লাসের থ্রুতে তার স্টার্ট মেথডকে কল দেওয়া। তো রানেবল একটা ইন্টারফেস, রানেবলকে যদি আমার এক্সিকিউট করতে হয় আমার আসলে থ্রেড ক্লাসই লাগবে। তো এটা ধরতে পারি পি নিউ থ্রেড, তারপরে ধরো রানেবল যে ক্লাসটা তার একটা অবজেক্ট বানায়, যেটাকে ইমপ্লিমেন্ট করলাম। অবজেক্ট বানায় ওকে দিয়ে দিতে হবে, দেন আমার সেই কম্পালসারি কাজটা দেন আমার থ্রেডটা স্টার্ট হবে। তো থ্রেড ক্লাসে এক্সটেন্ড করে ডিরেক্টলি ওটার অবজেক্ট নিয়ে আমি ডট স্টার কল দিতে পারতাম। আর রানেবল ইন্টারফেস ওভারহেড ইমপ্লিমেন্ট করে আসতে কি হচ্ছে যে ওর একটা অবজেক্ট বানাই থ্রেড ক্লাসকে দিতে হবে, দেন ওটাকে তোমার স্টার করা লাগবে। আর কোনো ডিফারেন্স নেই, যে রান দাও একই জিনিস পাওয়া। দেখতে পেয়েছো সবাই? সবাই ফলো করতে পারছো?
জি স্যার। জি স্যার। এবার হচ্ছে তার মানে আমরা এখন নিজেদের মতো করে কাস্টম থ্রেড বানাতে পারছি। একটা হয়েছিল আমার থ্রেড ক্লাস সিস্টেম করে, একটা হচ্ছে রানেবল ইন্টারফেস করে। তো এবার আমাদের সুবিধার জন্য ধরো আমাদের থ্রেডের নাম ঠাম এগুলোর জন্য কিছু অ্যাড অন এড করি। ধরো আমরা ফার্স্ট থ্রেড ক্লাস দিয়ে শুরু করি। আমরা একটা কনস্ট্রাক্টর নিয়ে, তো আমি থ্রেডের নামটা কনস্ট্রাক্টর থ্রুতে ফিক্স করতে চাই। তো একটা নাম নিই, হচ্ছে আমার ওর প্যারেন্ট ক্লাস হচ্ছে এক্সটেন্ড, ওর কনস্ট্রাক্টরে যে নামটা দেবো সেটাই আসলে আমার থ্রেডের নাম, এটা দিয়ে দিলাম। আর আরেকটা হচ্ছে যেহেতু আমার এক্সটেন্ড মেথডটা কল দেওয়াই লাগে, আমি বারবার এই কলটাকে বাইরে না রেখে আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই কলটাকে ভিতরে নিয়ে আসতাম। ওকে, মানে কনস্ট্রাক্টর যদি যখন অবজেক্ট ক্রিয়েট করবো সাথে সাথে সেটা চালু হয়ে যাবে, কিছু লাগবে না, ডট এক্সটেন্ড দিয়ে হবে। এখন আমার আর আলাদাভাবে স্টার্ট কল দেওয়া লাগবে না। আমার যখন এই নতুন সেটের অবজেক্ট বানাবো তখনই এটা অটোমেটিকলি কনস্ট্রাক্টরের ভিতরে স্টার্ট কল দিয়েছি, অটোমেটিকলি নতুন সেট স্পন হয়, নতুন এক্সিকিউট হওয়া শুরু করবে। জাস্ট কিছু বাইরের একটা শক্তি, সিমিলার কাজটা আমি এখানে করতে পারি। নাম দিলাম, উত্তর সুপার কিছু নেই আমার আসলে। এই রানেবলকে ইউজ করার জন্য একটা নতুন থ্রেড ক্লাস লাগবেই, তো আমার আসলে এই থ্রেড ক্লাসটাকে নিয়ে রাখি। যে থ্রেড ক্লাসটা যার সাথে আমি ওকে এক্সিকিউট করা কি হচ্ছে, নতুন একটা থ্রেড বানাই, হচ্ছে আমার এই রানেবলটাই, এটাকে দিব। আর হচ্ছে স্টেটমেন্টটা যেটা বাইরে দিয়ে কল দিতাম, এটা বাইরে না কল দিয়ে এখান থেকে কল দিয়ে দিলাম, তাহলে আমার এই বাইরে আর এই কাজটা করা লাগবে না, আমি এখন সরাসরি মাই থ্রেড অবজেক্ট নিয়ে পারবো। যে কাজটা করছে ওই কাজটা জাস্ট কনস্ট্রাক্টরের ভিতরে নিয়ে আসছি, আমার আর কোনো চেঞ্জ আনিনি আসলে। নাম দাও, চেঞ্জ পাবো। তো এতটুকু সবাই ফলো করতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাদের তাহলে এখন একটা কাজ দিই, সেটা হচ্ছে আমরা তো স্যার, এখানে হার্ড কোড, হ্যাঁ বলো। লাস্টের জিনিসটা আমি অ্যাকচুয়ালি ফলো করতে পারি না। লাস্ট জিনিস হচ্ছে জাস্ট আমরা এখানে যে নতুন থ্রেড ক্লাস করে আবার স্টার্ট কল দিয়ে এই কাজটা বাইরে না করে আমি কনস্ট্রাক্টরের ভিতরেই করে ফেলছি, যাতে করে বারবার এই লাইন করে না লেখা লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি চেয়েছেন এখানে আর নাম হিসাবে জাস্ট একটা আর্গুমেন্ট পাস করছি। আচ্ছা, নামটা সেট করা হয় না, নামটা আপডেট হবে। ওকে, তাহলে তোমাদের এখন একটা কাজ দিচ্ছি, এটা একটু করো, 20 মিনিট টাইম দিলাম। সেটা হচ্ছে এই যে আমরা তো এই রান মেথডের মধ্যে একটা ফর লুপ দিয়ে জাস্ট 100 থেকে 105 প্রিন্ট করছি। ওকে, এখানে হচ্ছে তোমরা যে কাজটা করবে, একটা ফর লুপের মধ্যে তোমার স্টুডেন্ট আইডি 5 বার প্রিন্ট করবা, কিন্তু একটা কন্ডিশন, তোমার এই স্টুডেন্ট আইডি হার্ড কোড করে না দিয়ে তোমার এই বাইরে থেকে আর্গুমেন্ট নিয়ে, মানে এখান থেকে স্টুডেন্ট আইডিটা পাস করবা, সেটা ওই রান মেথডের মধ্যে 5 বার প্রিন্ট করবা। কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, এটা তুমি স্টেট ক্লাস বা রানেবল যেভাবে পারো করো, একই কথা আলটিমেটলি। এইটা তোমরা 20 মিনিট দিতেছি, এটা করো। তোমাদের কোড একটা লিঙ্ক শেয়ার করে দিতেছি, তোমরা এখান থেকে কোডটা পড়তে পারবা। তোমাদের দেখো যে একটা কোড লিঙ্ক শেয়ার করা, তো ওইটা থেকে তোমরা কোডের অ্যাক্সেসটা পাবা এর থ্রুতে। নিজের স্টুডেন্ট আইডি প্রিন্ট করবা 5 বার বা যতবার করো, জাস্ট হচ্ছে স্টুডেন্ট আইডিটা যেন বাইরে থেকে আর্গুমেন্ট আকারে আসে,
এই কাজটা just করো, 20 মিনিট টাইম দিচ্ছি তোমাকে।
স্যার হয়ে গেছে। আচ্ছা তাহলে জিজ্ঞেস করি। আচ্ছা 3:40 শেষ করে একবার সময় শেষ করে একবার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে রানেবলের ভিতরে থ্রেডের নামটা সেট করা যায় কিভাবে? আচ্ছা এটা হচ্ছে যখন তুমি নিউ থ্রেড দাও, প্রথমে তো রানেবল টাইপের রেফারেন্সটা দাও, তারপরে কমা দিয়ে একটা স্ট্রিং পাস করতে হয়, ওই স্ট্রিংটা হচ্ছে থ্রেডের নেম, এটার মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি।
আচ্ছা, এখন আচ্ছা, যে কোনো একজন বলো, ধরো কি করছো। স্যার আমি রানাবল দিয়ে করছি। আচ্ছা, সেটা হোক, মানে ধরো আর্গুমেন্টটা কিভাবে নিছো। স্যার ফার্স্টে হচ্ছে আমি রানাবল ক্লাসকে, ওই যে রানাবল ক্লাসে একটা ইয়া দিছি, কনস্ট্রাক্টর দিছি, ওটার ভিতরে আইডি নাম্বারটা দিছি, আইডিটা স্ট্রিং হিসাবে নিছি, আর হ্যাঁ, একটা নেম দিছি থ্রেডের জন্য। সামারি যদি বলতে হয়, ধরো আমরা রানের এক্সাম্পলটা পিক করি, যে আমরা হচ্ছে একমাত্র নেওয়ার ওয়ে থেকে খেয়াল করে দেখো, রানের মধ্যে রান একটা ওভার রিটেন মেথড এবং এটা কোনো আর্গুমেন্ট নেয় না। তো রানের মধ্যে যদি আমার কোনো কিছু পাস করতে হয়, আমার একমাত্র ওয়ে হচ্ছে কনস্ট্রাক্টরের থ্রুতে ক্লাসে পাস করা, কারণ আমি রানে কোনো কিছু ডিরেক্টলি পাস করতে পারবো না। তো ধরো আমাদের টার্গেট ছিল কি, একটা ধরো ইন্টিজার নাও, okay? তুমি ধরো ইন্টিজার বা স্ট্রিং যেটা নাও, কনস্ট্রাক্টর থ্রুতে নিয়েছি, আর তার জন্য এখানে একটা রেফারেন্স রাখছি, যে রেফারেন্স ভেরিয়েবলের থ্রুতে পরে রান থেকে সেটাকে অ্যাক্সেস করছি। এই হচ্ছে আমার বাইরে থেকে আর্গুমেন্ট নেওয়া একমাত্র ওয়ে থ্রেড, কাস্টম থ্রেডের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে ধরো আমরা এটাকে কপি করে নিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে আমরা অ্যারের বিভিন্ন পার্ট মাল্টিপল থ্রেড দিয়ে সাম করব। জাস্ট ক্লাসটা নিয়ে এসেছি। এখন ধরো আমি তোমাকে বললাম এই প্রবলেমটা সলভ করতে, ধরো তোমাকে একটা অ্যারে দেওয়া আছে 1 2 3 4 5 6, ওকে। আমি তোমাকে বললাম, আচ্ছা আরো বড় করে 7 8 9, যে এই অ্যারেটার সাম করবা, বাট হচ্ছে তিনটা থ্রেড দিয়ে। প্রথম থ্রেড, একটা থ্রেড প্রথম তিনটে এলিমেন্ট, তারপরের থ্রেড তারপরের তিনটে এলিমেন্ট, আর একটা থ্রেড বাকি থ্রেডটা লাস্টের তিনটে এলিমেন্টকে সাম করবে, ওকে। দেন এই তিনটা থ্রেড যে সাম করলো, এই তিনটা সামকে কম্বাইন করে ওভারঅল অ্যারের সাম তুমি মেইন থ্রেডের মধ্যে প্রিন্ট করবা। কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। স্যার একটা কোশ্চেন আছে, এটা কি ডাইনামিক করবো নাকি আপাতত যে স্ট্যাটিকে রাখবো দুইটা না, তিনটা আপাতত স্ট্যাটিক, পরে আমরা ডাইনামিক ট্রাই করবো, ফর দ্য টাইম স্ট্যাটিক রাখি, ওকে। ওকে স্যার। তো আমার এখানে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে আমি যে থ্রেড থেকে সাম করবো আমার অ্যারেটা লাগবে, আর হচ্ছে আমি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ সাম করবো সেইটা দরকার আমার, ওকে। এই জিনিসটা যেহেতু আমরা তোমরা এই আগেটা সলভ করতে পারছো, তো এই জিনিসটা ইজিলি বুঝতে পারতেছো, এটা আমরা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে আমরা আর্গুমেন্টের ক্ষেত্রে নেবো, এবং এই আর্গুমেন্ট হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের ভাগ হয়ে নেব। তো আমি কি নিলাম, যে আমার হচ্ছে কি লাগবে, একটা অ্যারে লাগবে, অ্যারে রেখে দিলাম। আর হচ্ছে আমার একটা লেফট ইন্ডেক্স লাগবে, যেখান থেকে শুরু হবে আর যেখান থেকে শেষ হবে সেটা একটা ইন্ডেক্স লাগবে, যেটাকে সাম করবো। আমি এগুলো আর একটা রেখে দিলাম, ইন্টিজার রেফারেন্স ভেরিয়েবল নিয়ে প্রত্যেকটা কাজ করি, সেটা হচ্ছে তিনটা রেফারেন্স ভেরিয়েবল নিলাম, ওকে। কনস্ট্রাক্টর, নিউ, আমি এই থ্রেডের কনস্ট্রাক্টর পার্টটা করলাম। এবার ধরো সাম করি, সাম হচ্ছে এটা ভেরিয়েবল নিলাম, বৃদ্ধি কত হবে 0 0 থেকে এল থেকে শুরু করে আর পর্যন্ত আমার সাম করা লাগবে সেটা থ্রেডের মধ্যে। কি হচ্ছে আমার বিষয়। আচ্ছা, এখন পর হচ্ছে আমার টার্গেট ছিল যে প্রত্যেকটা থ্রেডের মধ্যে সাম করে সামটা মেইন থেকে আমি কম্বাইন করবো, আর তিনটা সামকে মার্জ করবো। এবার তোমাকে যদি কোশ্চেন করি মেইন থেকে আমি সামটা কিভাবে পেতে পারি, আমার সাম তো এখানে রানের মধ্যে ক্যালকুলেট করছি, ওকে। এখন এই রান থেকে আমি মেইন থ্রেডের মধ্যে সামটা কিভাবে পাবো?
মেইন থ্রেডে কোনো স্ট্যাটিক ভেরিয়েবল যদি আমি নেই ওইখান থেকে স্ট্যাটিক স্যার ভেরিয়েবল এটা হচ্ছে ক্লাসে একটা ভ্যারিয়েবল নিব যেটার ভিতরে সামটা সেভ হ্যাঁ দুইভাবে করা মানে যাবে, বাট বেটার save প্র্যাকটিস sum। হচ্ছে তোমার এই থ্রেড ক্লাসের যেহেতু জিনিসটা মানে এটা তো মেইনের সাথে রিলেশন না, মানে থ্রেড ক্লাসের জিনিসটা মেইনে কি করলে একটা সমস্যা আছে, এটা পরবর্তী সমস্যাটা কি। তো আমি হচ্ছে এই ক্লাসের সামটা এই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল দিয়ে রেখে দিলাম। একবার রান মেথড কিন্তু আমরা কল দেই না, তো এখান থেকে কোনো কিছু রিটার্ন করে লাভ নেই, তার উপর এটা হচ্ছে ওভার রিটার্ন মেথড, আমি চাইলে রিটার্ন করতেও পারবো না। এই সামটা রেখে দিলাম, এই সামের মধ্যে না করে আমি সরাসরি ক্লাসের ভেরিয়েবলটাকে আপডেট করবো। তো আমি এই ক্লাসে সাম ভেরিয়েবলের মধ্যে আমার এই সামগুলো রয়ে যাবে। এখন আমি ওকে, এখন আমি 3টা সাম কল করতে পারি ইজিলি। সাম থ্রেড ধরো 1 হচ্ছে নিউ কলারটা ধরো আমার নাম হচ্ছে p1, তারপর হচ্ছে অ্যারেটা, তারপরে 0 থেকে হচ্ছে 2 পর্যন্ত একটা সাম করবে, 2 থেকে একটা, 3 থেকে একটা, এটা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স গুলো, আর লাস্টটাকে দিলাম 5 6 থেকে লাস্ট পর্যন্ত 8 নাম্বার 8 পর্যন্ত ইন্ডেক্স গুলো। যেহেতু কনস্ট্রাক্টের মধ্যে সেট করে দিয়েছি, আমার এই অবজেক্ট নামের সাথে সাথে থ্রেডগুলো চালু হয়ে গেছে। ওকে, এখন আসি যে আমি সাম কিভাবে পেতে পারি। আমি ওভারঅল সাম পাবো ধরো এটা করে সাম প্লাস 2 ডট সাম প্লাস 3 ডট সাম, তিনটা থ্রেডেরই আমি সাম এখানে বের করে নিয়ে তাদের যোগ করে দিলাম। আমার ওভারঅল অ্যারের সামটা এই সাম ভেরিয়েবলের মধ্যে পেয়ে যাওয়া উচিত। আমি এটাকে এখন প্রিন্ট করে দিই। স্যার এখানে হচ্ছে যে লেস দ্যান ইকুয়ালস টু আর হবে না, যেহেতু আপনি ইন্ডেক্সটা পাঠাচ্ছেন। যেহেতু ইন্ডেক্স পাঠাচ্ছি ফ্রম মেইন, মেইন করে আমি এটাকে ধরো একটু কম কিভাবে লিখি থ্রেডের নামটা লিখে নিয়েছি, থ্রেড প্লাস লিখি থ্রেড ডট মেইন। এখন পর্যন্ত আমাদের কাজ হয়ে যাওয়া উচিত, রাইট? তিনটা সাম ধরা দিলাম, রেঞ্জ আর অ্যারেটা ধরা দিলাম, ও সাম করে ক্যালকুলেট করে রাখবে সাম ভেরিয়েবলের মধ্যে। আমি মেইনে এসে সামটাকে কম্বাইন করব। ওকে, এবার দেখি আমরা রান দিই এটাকে। ওকে, আচ্ছা আমরা সাম কত পেয়েছি? হ্যাঁ, আমাদের সাম পাওয়া উচিত কত ছিল? পাওয়া কত উচিত ছিল? 1 থেকে 9 পর্যন্ত সাম 9 × 9 + 1/2, জি স্যার 5 9 45 আসা উচিত। ওকে, কিন্তু পাইলাম জাস্ট 6। কোনো ভুল কি কারো চোখে পড়ে? মানে এখানে আসলে ভুলটা কোথাও হয়েছে? আমি তো যোগ ঠিকঠাক মতোই করছি, রাইট? স্যার আমরা স্যার এই চেক করে নেই হলো থ্রেড গুলো ফিনিশ হয়েছে নাকি। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। আমি আসলে সাম মেইন থ্রেড থেকে নিয়ে নিছি, কিন্তু আমি এটা আসলে কোথাও চেক করি নাই যে থ্রেডগুলো আসলে শেষ হয়েছে কিনা। কারণ থ্রেডগুলো যদি শেষ না হয়, আমি ইন্টারমিডিয়েট কিছু ভ্যালু পাই যেতেছি সাম থেকে, সেটা তো আমার টার্গেট না। তার মানে সবাই প্রবলেমটা বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা কি জয়েন করে দিবেন তাহলে? হ্যাঁ অবশ্যই। মানে আমাদের বেসিক টার্গেট হচ্ছে যে আমার এরকম যদি ডিপেন্ডেন্সি থাকে যে একটা থ্রেডের কাজ বাকি থ্রেডগুলো শেষ হওয়ার পরেই আমি আগাইতে পারবো, তখন আমার ইনশিওর করা লাগবে বাকি থ্রেডগুলো যেন শেষ হয়, তারপরেই আমি মেইন থ্রেডটা যেন যেটা কলার থ্রেড সে যেন প্রসিড করে। এবার আসি এই কাজটা কিভাবে করতে পারি, যে কোনো একটা থ্রেড শেষ হয়েছে কিনা সেটা করার ওয়েটা কি, সেটা কনফার্ম করার ওয়েটা কি। তো কোনো একটা থ্রেড অ্যালাইভ কিনা সেটা জানার ওয়ে হচ্ছে পিওন ডট ইজ অ্যালাইভ নামে একটা মেথড আছে। পিওন না, ওই থ্রেড ক্লাসের একটা মেথড আছে, পি দিয়ে নিচে এর ভিতরে। তো এর একটা মেথড আছে ইজ অ্যালাইভ মেথড। এটা হচ্ছে যদি থ্রেডটা এখন থাকে রিটার্ন করবে, এটা এক্সিকিউশন শেষ করে ফেলে তাহলে ফলস রিটার্ন করবে। আমি একটা বাজে কাজ করতে পারি, সেটা হচ্ছে এই কাজটা করা। লুপের মধ্যে আমি তিনটা থ্রেডের জন্য এরকম একটা হোয়াইল লুপ চালা রাখলাম, যে থ্রেডটা যতক্ষণ পর্যন্ত অ্যালাইভ আছে এই লুপ চলতে থাকবে। তাহলে মেইন আমি ঠিক ছিল যে মেইন এই লুপ শেষ হওয়ার আগে যত সামনে আগাইতে পারবে, আমি এতটুকু হ্যাঁ এটা এখানে আগের লাইন হবে। আমি সাম করার আগে আমার পিওন শেষ হয়েছে, পিওনের জন্য যদি লুপ চলে তাও কনফার্ম হবে, পি3 জন্য লুপ চলে তাও কনফার্ম হবে। তো এইটা একটা ওয়ে, বাট এটা হচ্ছে বাজে একটা প্র্যাকটিস। তো আরেকটা বেটার প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা থ্রেড ক্লাসের একটা মেথড থাকে,
সেই মেথডটা হচ্ছে জয়েন মেথড। এই জয়েন মেথড যে কাজটা করে, তোমার যে থ্রেডটা এই জয়েন মেথডকে কল দিছে, মানে ধরো যেমন মেইন থ্রেডটা টিওন থ্রেডের জয়েন মেথডকে কল দিছে, এর অর্থ হচ্ছে টিওন থ্রেডটা শেষ হওয়ার আগ পর্যন্ত মেইন থ্রেডটা সামনে আগাবে না, মানে এখানেই বসে থাকবে। কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আমি যদি টি2.জয়েন দিতাম এর মানে কি ছিল? তাহলে স্যার তো হচ্ছে মেইন থ্রেডের সাথে জয়েন হবে, বা একটু ভেঙে বলো, মানে ইলাবোরেটলি। মানে হচ্ছে T2 টা শেষ হয়ে মেইন থ্রেডের সাথে আর কি আবার মিলে যাবে। টি2টা শেষ হওয়ার আগ পর্যন্ত এখন মেইন থ্রেড আর সামনে আগাবে না, এখানে ওয়েট হয়ে থাকবে, মেইন থ্রেড এখানে ওয়েট করতে থাকবে, ওকে, বা ব্লকড হয়ে থাকবে বলতে পারো। তো এই হচ্ছে জয়েন এরই। আমার দেখো আমার দরকার কি তিনোটা থ্রেডে যেতে শেষ হয় তারপরেই যেন এই সামটা করি, কারণ ধরো টি2 জয়েন করলাম কিন্তু আমার টিওন ধরো টি2 শেষ হয়েছে কিন্তু তখন টিওন টি3 শেষ হয় নাই, ও তো সামনে চলে গিয়ে টিওনের সামও করে ফেলবে, টি3 সামও করে ফেলবে, স্ত্রী তখন ভুল থাকবে। তো আমার আসলে যেটা করা লাগবে তিনোটারই শেষ হয়েছে সেটা কনফার্ম করা লাগবে। এখন আমি শিওর এই লাইনে যখন আসছি যে আমার টিওনও শেষ হয়ে গেছে, টি2 শেষ হয়েছে, টি3 অবশ্যই শেষ হয়েছে। তারপর যদি রান না এখন বলবো সাম অফ 45। তো এই হচ্ছে আজকের তোমাদের মোটামুটি যে আমরা একটা মাল্টিপল থ্রেড কিভাবে নিতে পারি এবং মাল্টিপল থ্রেড ডাটা পাস করতে পারি, ডাটা থেকে সেখান থেকে ডাটা রিট্রিভ কিভাবে করতে পারি, এবং আমি একটা থ্রেড থেকে আর এটা কিভাবে ইস্যু করতে পারি যে বাকি থ্রেডগুলো যাতে শেষ হওয়ার পরে আমার থ্রেডটা সামনে প্রসিড করে। ওকে, তো এই আর কি, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এরপর জাস্ট একটা থিওরিটিক্যাল একটা টপিক দেখে তোমাদের শেষ করবো আজকে। নেক্সট দিন তোমাদের এই মাল্টিপল থ্রেড দেখে সিঙ্ক্রোনাইজেশন ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা নিয়ে ডিসকাস করবো নেক্সট দিন। আমাদের কি স্যার নেক্সট দিন কোনো টেস্ট হবে এটার উপরে? এটার উপরে আপাতত টেস্ট হবে না, তোমাদের থ্রেডিং এর উপরে আসলে টেস্ট হবে না, সেরকম তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সিঙ্ক্রোনাইজেশন পড়ানোর পর। ওকে স্যার। আর কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে মেইন থ্রেড একটা প্রোগ্রামে থাকি, তারপরে এটার এগুলাই এখানে দেখানো, আর নতুন কিছু না, যে আমরা থ্রেড কিভাবে নিতে পারি। এটা হচ্ছে রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে বা থ্রেড ক্লাস এক্সটেন্ড করে, দুইটাই কোনটা বেটার এটা হচ্ছে আমি ডিসকাস করতে পারি। সাধারণত যদি আমাদের জাস্ট রান মেথডটাই লাগে তাহলে আমরা সাধারণত এই থ্রেড ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে ইউজ করি। আর হচ্ছে তোমার থ্রেড এই দুটার ওই দেখানো, তারপর হচ্ছে মাল্টিপল থ্রেডস তো দেখলাম, এবং মাল্টিপল থ্রেডের ক্ষেত্রে আমি কিভাবে ইনশিওর করতে পারি এটা শেষ হয়েছি, সেটা হচ্ছে জয়েন মেথড দিয়ে। এবার আসলে একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে তোমাদের এটা বোঝা উচিত, সেটা হচ্ছে ধরো আমি একটা থ্রেডে জাস্ট ডট স্টেট মেথডটা কল দিছি, ওকে। এখন আমি তোমাদের আগেই বলছিলাম যে ডট স্টেট কল দিলে পরে থ্রেডটা চালু হয়ে যাবে, কথাটা একটু ভুল ছিল। কথাটা কেন? থ্রেডটা আসলে চালু হবে কখন এটা আমি কোনোদিনই বলতে পারবো না, ওকে। আমি জাস্ট এটুকু বলতে পারি হ্যাঁ এরপরে এই থ্রেডটা চালু হইতে পারে, মানে এই থ্রেড একটা এক্সিস্ট করে, নতুন একটা থ্রেড এক্সিস্ট করতেছে এখন সিস্টেমে আমার। তো এটা কখন চালু হবে এটা আমি কখনোই বলতে পারবো না, এটা হচ্ছে ওএস এর যে এসকিজি গুলো সে ঠিক করে, এখানে আমার কোনো কন্ট্রোল নাই, ওকে। তো আমরা যখন কোনো একটা থ্রেডের এরকম ডট স্টার মেথডটা কল দিই, যেটা হয় সেটা হচ্ছে থ্রেডটা রানেবল হয়। এই রানেবল মানে হচ্ছে মানে থ্রেডটা রান করতে পারে, রেডি টু রান এরকম একটা স্টেজে যায় যে ওখানে রান করতে পারে, কিন্তু এখন রান করে কিনা এটা ডিপেন্ড করতেছে এসকিউএল এর উপরে। তো স্টার্টের পর সেটা রেডি টু রান নামে একটা স্টেটে আসে। তারপর হচ্ছে ধর ওএস তোমাকে যখন সুযোগ দিবে বা কন্টেক্সট সুইচিং করে যখন তোমার এই থ্রেডকে স্কোপ দিবে যে হ্যাঁ তুমি এখন রান করো, তখন তোমার থ্রেডটা অ্যাকচুয়ালি রান করবে। তো এই থ্রেডটা যখন রান করে বা অ্যাক্টিভ থাকে এটাকে বলা হয় মানে রানিং স্টেট, ওকে। এখন এই রানিং স্টেট থেকে যদি থ্রেডটা যখন রান মেথডটা এক্সিকিউট করা শেষ করবে বা তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে থ্রেডটা শেষ হবে বা ডেড হবে, ওকে, সেটাকে বলি ডেড স্টেট, ওকে। এই হচ্ছে ইজি স্টেপ, রেডি টু রান হলো, তারপরে যখন স্কোপ দিল রানিং থাকলো, তারপরে আবার সে ডেড স্টেট হয়ে গেল, ওকে।
এখন রানিং স্টেটে থাকার সময় আমার 3টা সিনারিও হতে পারে এটা এক্সিকিউশন শেষ হওয়া ছাড়াও। Okay? একটা হচ্ছে ওয়েটিংটা আপাতত বাদ দাও, ধরো আমরা যে স্লিপ দিছিলাম 2 সেকেন্ড ওয়েট করো, এটা আমরা বলছিলাম না জি স্যার। প্রথম একদম শুরুতে? ওকে, সেইটা দিলে পর থ্রেডটা রানিং থেকে তার এক্সিকিউশনটা হলটায় এবং আরেকটা স্টেটে যায়, সেগুলো হয় স্লিপিং স্টেট। আমরা যখন 2 সেকেন্ড স্লিপ দিছিলাম এর অর্থ এটা ছিল যে এই থ্রেডটা যেন অ্যাটলিস্ট 2 সেকেন্ড আগে এক্সিকিউশন শুরু না করতে পারে আর। ওকে, অ্যাটলিস্ট, নট যে এক্স্যাক্টলি 2 সেকেন্ড, এক্স্যাক্ট কোনোদিন বলতে পারবা না, মানে অ্যাটলিস্ট টার্মটাই আসলে ইউজ করা হয় এখানে। তো 2 সেকেন্ড পর যেটা হয়, 2 সেকেন্ড পর স্লিপ পিরিয়ডটা ওভার হয়, তারপরে ওকে হচ্ছে আবার রেডি টু রান স্টেটে যায়, নট রানিং এ। ওকে, মানে 2 সেকেন্ড স্লিপে থাকে, তারপর আবার রানে বলে অবস্থায় আসে বা রেডি টু রানে যায়। ওকে, তারপর ও যখন ওকে স্কেজুলিং দেবেন তখন সে আবার রান করবে। ওকে, এই জন্য 2 সেকেন্ড যদি তুমি স্লিপ দাও সেটা 2 সেকেন্ড পরে শুরু হতে পারে, 4 সেকেন্ড পরে শুরু হতে পারে, বা 10 সেকেন্ড পরে শুরু হতে পারে। এটা তোমার কন্ট্রোল নেই, বাস এতটুকু তোমার কন্ট্রোল আছে যে 2 সেকেন্ডের আগে হবে না, এটু জাস্ট তুমি ইনশিওর করতে পারো। আবার ধরো আরেকটা জিনিস হতে পারে যে ধরো তোমার থ্রেড থেকে তুমি নেটওয়ার্ক থেকে কোনো ডাটা পড়তেছো বা ইউজার থেকে ইনপুট করতেছো। এখন খেয়াল করো, ইউজার যতক্ষণ পর্যন্ত কনসোল ইনপুট না দিবে বা নেটওয়ার্ক থেকে যতক্ষণ পর্যন্ত ডাটাটা মানে রিচ না করবে তোমার কাছে, ততক্ষণ পর্যন্ত এই থ্রেডকে আর সামনে আগাইতে পারবে না স্যার। ওকে, এটাকে বলা হয় সাসপেন্ড কল বা ব্লকড কল। ওকে, এবং এই স্টেটটাকে বলা হয় ব্লকড স্টেট, যে থ্রেডটা সামনে আগাতে পারছে না, কোনো একটা তার ইনস্ট্রাকশনের কারণে সে ব্লক হয়ে বসে আছে। সাধারণত আইও ইনস্ট্রাকশন বা আইও জাতীয় জিনিসগুলো প্লাস এই নেটওয়ার্কিং থেকে পড়াগুলো, এগুলো সাধারণত ব্লকড স্টেটে থাকে। ওকে, আর থার্ড একটা স্টেট হচ্ছে, সেটা হচ্ছে ওই ওয়েটিং। ওকে, তো এই ওয়েটিংটা নেক্সট দিন আরো ভালোভাবে বুঝবা যখন সিঙ্ক্রোনাইজেশন পড়াবো। আজকে জাস্ট এতটুকু জেনে রাখো যে ধরো কোনো ওয়েটিংটা সাধারণত এই ক্ষেত্রে হয় যে ধরো কোনো রিসোর্স শেয়ারিং হচ্ছে, ধরো তুমি একটা ডাটাবেজে অ্যাক্সেস করতে চাও। ওকে, সেই ডাটাবেজ ধরো, ডাটাবেজ হচ্ছে ডাটাবেজের একটা লিমিটেশন কি, ও হচ্ছে ওর মধ্যে একটার বেশি প্রসেস বা একটা বেশি থ্রেডও একটা টাইম অ্যালাউ করে না। এখন ধরো তোমার 3টা থ্রেড মিলে ডাটাবেসটা অ্যাক্সেস করতে যাচ্ছে। এখন যদি ধরো একটা থ্রেড ওই ডাটাবেসে প্রবেশ করে, এই মুহূর্তে ধরো আরেকটা থ্রেড আসছে বা তোমার থ্রেডটা আসছে, ও তো তাহলে ডাটাবেসে যেহেতু ভিতরে একটা থ্রেড আসেই অলরেডি, ও তো আর তাহলে ডাটাবেসে ঢুকতে পারবে না, তাই না? জি স্যার। এইটাকে বলা হয়, দেখো তার মানে তোমার যে থ্রেডটা আসলো ও হচ্ছে ডাটাবেজে ওই বাকি থ্রেডটা বা এই রিসোর্সটা বা ডাটাবেসটা ফ্রি হওয়ার পর্যন্ত ওয়েট করতেছে বাকি থ্রেডটার জন্য। বাকি থ্রেডটা যখন এই ডাটাবেসে লিভ করবে ও তখন ঢুকতে পারবে। এটাকে বলা হয় ওয়েটিং স্টেট। ওকে, তো ওয়েটিং এ যাক, স্লিপিং এ যাক, ব্লকতে যাক, ব্লক থেকে ডিরেক্টলি কখনো রানিং হয় না, থেকে রেডি টু রান হয়। মানে তুমি কখনো বলতে পারো না যে ওয়েটিং শেষ হয়ে গেলেই থ্রেডটার সাথে রান করা শুরু করবে। ওয়েটিং শেষ হয়ে গেলে থ্রেডটা রান করার মতো স্টেজে আসবে এবং তখন ওয়েস যখন ওকে সুযোগ দেবে রান করতে পারবে। ওকে, আর এই 3টা অবস্থা থাকার সময় ওয়েস কখনোই তোমাকে রানিং এর সুযোগ দিবে না, কিন্তু একমাত্র রেডি টু রান থাকা অবস্থায় দিবে। তো এই হচ্ছে থ্রেডের স্টেট গুলো। এইটা সবাই একটু বুঝে থাকলে বলো, আর বা কারণ কনফিউশন থাকলে বলো। সবাই বুঝতে পেরেছো না? জি স্যার। আচ্ছা, তোমাদের আজকের ধরো টপিক কি পর্যন্ত, তোমাদের নেক্সট দিন সিনক্রোনাইজেশন দেখাবো, আর তোমাদের প্রজেক্ট আপডেট নেক্সট দিন করবো। তো তোমরা একটু প্রজেক্টের ইউআই যে কোনো একটা ইন্টারফেস যেন অ্যাটলিস্ট কমপ্লিট থাকে। মানে ধরো তোমার যে 3টা ইন্টারফেস থাকে, যেমন ধরো একজন ক্লায়েন্ট, একটা ম্যানেজার আর একটা ধরো অ্যাডমিন, যে কোনো একটা ইন্টারফেস যেন কমপ্লিট থাকে। মানে ক্লায়েন্টের পার্টের ইউআই গুলো যেন, ট্রানজিশন গুলো প্লাস ডাটা নেওয়া, এগুলো যেন কমপ্লিট থাকে একটু। ওকে, ব্যাক এন্ড ঠিক না থাকলে যেন সিন ট্রানজিশন বা এগুলো যেন কমপ্লিট থাকে, ইউআই পার্টটা। তো যে কোনো একটা ইন্টারফেস অ্যাটলিস্ট কমপ্লিট করে আসবে নেক্সট উইকে। স্যার ব্যাকএন্ডের ডেটা যদি না থাকে তাহলে কি ডামি ডেটা দিয়ে দেখাবো? হ্যাঁ, আপাতত হার্ড কোড রাখতে পারো, যাতে সিন ট্রানজিশনটা যেন থাকে অ্যাটলিস্ট এটুকুই করে। ব্যাক এন্ড ডাটা Yes, sir. ধরো ফাইল আসার পরে মিলে আসবে। তো এই আর কি। তো তোমরা অ্যাড্রেসটা নিয়ে ছেড়ে দিচ্ছি আজকে। স্যার আরেকটা কোশ্চেন, স্যার হ্যাঁ। আমাদের হচ্ছে অনলাইন কয়টা হবে যিনি টোটাল? অনলাইন